আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে মন্দির নির্মাণ করতে চাচ্ছে, সে বড় রাম মন্দির, এশিয়া মহাদেশের মধ্যে বড় বা পৃথিবীর মধ্যে বড় রাম মূর্তি স্থাপন করতেছে। তো তাকে নিয়ে বিতর্ক হলো কেন সঙ্গে সঙ্গে? মানে কারণটা কি? এটাতে আপনার আপত্তি, আপনার কেন বিতর্ক শব্দটা আপনার মাথায় আসলো? মানে তার এই কাজটার মধ্যে অপরাধ। আমার সামর্থ্য আছে আর্থিক, বা আমার সমর্থক বৃন্দ আছে, আমি করবো। না মানে আচ্ছা, এখন তো বলতেছে মানি লন্ডারিং। এটা নতুন দিয়েছে তো। এটা হ্যাঁ, বলেন যে তার বিরুদ্ধে একটা মানি লন্ডারিং এর এখন মামলা দিয়েছে, গ্রেপ্তার করার পরে তাও আবার। আচ্ছা, আটক করেছে এবং কোন অভিযোগে আটক করেছে? মানি লন্ডারিং কোথা থেকে হয়েছে বলতেছে, এই মন্দিরের পারপাসে টাকা আসলো কোথা থেকে? না এইটা তাকে তো টাকা এটা খেতে, সে বলতেছে কিন্তু কিন্তু সরকার পুলিশের দিক বলতেছে থেকে কি স্পেসিফিক অভিযোগটা কি বলেন, আমি শুনি ভাই একটু। না, বললে বুঝতে পারতেন। পুলিশের তরফ থেকে যেটা আমি আমি যেটা বুঝছি, বক্তব্য শুনেছি, আইনজীবীদের তাদের বক্তব্য শুনেছি, দাদা সরকারের বক্তব্য আমি যেটা বুঝছি যেটা ওই যে পাকিস্তানি স্টাইলের খেলাটা তারা খেলতে চাইছে। এখন আপনি মনে করেন এই যে তার বিরুদ্ধে হঠাৎ করে মানিগুলো আনা হয়েছে, কি হয়েছে? তার বিরুদ্ধে আগে আগে মামলা, সেটা নাকি প্রধানমন্ত্রীর সহকারী নাকি পরিচয়ে প্রতারণা আগে করছে, অনেক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা আছে ঢাকায়। মানে এইগুলো এখন খুঁজে খুঁজে বের করে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তার নামে হয়েছিল আগে, এইটা খুঁজে বের করতেছে। হঠাৎ করে হরিদাস তার হরিদাস চন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই মুহূর্তে, যেখানে যে সবাই শেখ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে আছে, যে উনি দেশে ফিরবেন, এটা নিয়ে সবাই এখন সরগরম। মানে সবাই, আর কোন উনি দেশে আসতে পারবেন না একটা বিষয় ছিল, উনি আসবেন বলছে, সেইটাও একটা বিষয় হয়ে গেছে। এখন কেন এখন হচ্ছে কেন আসবেন উনি? এখন এইটাকে আমি যেটা বলতে বিতর্ক এই জন্য বলতে আমার মনে হয় যে না, আপনি বিতর্কটা এই কারণে বলতে চাচ্ছেন যে হঠাৎ করে এই যে হরিদাস চন্দ্রকে নিয়ে আসার কারণটা কি? হঠাৎ করে এতদিন তাকে গ্রেপ্তার করা হয়? রাম মন্দির তো আজকের বিষয় না, বেশ কয়েক সপ্তাহ আগেই তো এগুলো নেওয়া হয়েছে। ওই সময় কেন গ্রেপ্তার করা, অথবা তাকে এই রাম মন্দিরের কথা বলা হচ্ছে নাকি? ধরেন এই যে হরিদাস, তাকে অ্যারেস্ট করা হবে, তার লজিকটা তো যারা অ্যারেস্ট করবে তারা দেখাবে। সে যখন মন্দির বানাবে, তার মন্দির বানানো আমাকে বাধা দিতে হবে, তার লজিকটা তো যে বাধা দিবে তাকে স্থাপন করতে হবে। এই যুক্তিতে আমি তাকে মন্দির করতে দেব না, বা এই যুক্তিতে তাকে আমি রামের প্রতিমা বানাতে দেব না, এটা তো তার যুক্তি, তাই না? যে এই আমার এই সমাজ বাধা দিচ্ছে বা এই রাষ্ট্র বাধা দিবে, এই বাধা দেওয়ার যুক্তিটা এই, এবং সেটা রাষ্ট্রকে দেখাতে হবে, সরকারকে দেখাতে হবে। এই যুক্তিটা তো আমি শুনবো। আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো একজন নাগরিক, তার এ মাটির সন্তান, সে তার অধিকার আছে তার নিজ ভূমিতে তার উপাস্য দেবতার মন্দির স্থাপন করা বা প্রতিমা স্থাপন করার, এবং সে যদি বড় কীর্তি স্থাপন করতে চায়, যে আমি একটা রেকর্ড করে ফেলবো, এত বড় প্রতিমা বানাবো যে পৃথিবীবাসী দেখবে, এইটি যে আরো তার জন্য কোনো ক্রাইম না, অপরাধও না। ইহাতে রামের মূর্তি বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে রামার যদি ব্রহ্মাস্ত্র রাখে, তাহলে তো আধুনিক ব্রহ্মাস্ত্র সব ব্যর্থ, তাই না? আপনি ভাবেন যে রামের মূর্তিকে তো এত ভয় পাওয়ার কারণ নাই আধুনিক মানুষের চিন্তা চেতনার, যে ওখানে একটা মূর্তি বানালে আমার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আমার জনগণের সব বিশ্বাস ভেঙে চুরে গুড়িয়ে যাবে। এই যে ব্যাপারটা, এই যুক্তিটা তো দেখাতে হবে যে এই কারণে আমার একটা সিকিউরিটি থ্রেট হলো, এই কারণে আমার রাষ্ট্রের নিরাপত্তাহীনতা হলো, এই কারণে সে মন্দির বানাচ্ছে তার জমিতে, সে প্রতিমা বানাচ্ছে তার জমিতে, তার বিশ্বাস অনুযায়ী, তার ধর্মীয় বোধ অনুযায়ী, তার আবেগের জায়গা থেকে। এইটাতে আমি বাধা দেওয়া, সিম্পল প্রশ্ন, হু আর ইউ? তুমি রাষ্ট্র বাধা দেওয়ার কে? তুমি জনগণ অন্যকে বাধা দেওয়ার কে? এবং এই কারণে তার টাকা অনুসন্ধান করানো তোমার এত হঠাৎ করে তাগিদতে পড়লো কেন? ধরুন একজন বাংলাদেশে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় একটা মসজিদ স্থাপন করতে চায়, যেটা বিশ্বে একটা আলোড়ন ফেলে দিবে, বা ধরেন যে বিশ্বের যে সবচেয়ে খ্যাতিমান মসজিদ গুলো আছে তার চেয়েও, আমি কি ওইটাতে সঙ্গে সঙ্গে তাকে বাধা দিব যে না, তোমার কোনো অধিকার নেই, এটা কেন করতে যাচ্ছে? বাংলাদেশের সকল মুসলমান সম্প্রদায় কি তার উপর ঝাঁপিয়ে পড়বে? এই মসজিদ কেন?
এই লোকটা মন্দির বানাতে চাচ্ছে, সে হিন্দু ধর্মের সে রামের উপাসক, সে ওই বিশ্বাসের মানুষ, সে ওইটা বানাতে যাচ্ছে। যে লোকটা বাধা দিচ্ছে, যে সমাজ বাধা দিচ্ছে, যে মনোজাগতিক উপাদানগুলো বাধা দিচ্ছে, তাকে তো ব্যাখ্যা এর কারণটা করতে হবে। এটা যদি অপরাধমূলক মানে বাধা হয়ে থাকে, নিশ্চয়ই তারা অপরাধী, এই সোসাইটি অপরাধী, রাষ্ট্র অপরাধী। আর যদি ও কোনো ক্রাইম করে থাকে, আমাকে বুঝায় বলতে হবে যে এই লোকটা এইটা ক্রাইম করতেছে, এটা তার অধিকারের মধ্যে পড়ে না। এই লোকটার এই রাম মন্দির স্থাপন বা কালী মন্দির স্থাপন বা তার উপাস্য, সে পৃথিবীর সেরা মন্দিরটা বানাতে যায়, সর্বোচ্চ মন্দিরটা বানাতে যায়, সর্বোচ্চ স্থাপনাটা সে করতে চায়। এইটা তার অধিকার আছে কিনা, এবং ওইখানে বাধা দেওয়াটা রাষ্ট্রের বা সমাজের দায়িত্ব কিনা, এবং ওই বাধাটা আসলে অপরাধমূলক বাধা কিনা। কিন্তু সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দু কমিউনিটির উপর অপরাধ করা হচ্ছে, এবং সভ্যতার বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে, ওই ভদ্রলোকের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে। তাকে নিয়ে বিতর্ক, সে আবার কি বিতর্কের জন্ম দিল? সে বড় কিছু করতে চেয়েছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। সে বড় একটা 80 ফুট একটা রামের স্ট্যাচু সে স্থাপন করে সে একটা কৃতিত্ব নিতে চেয়েছে, ধরে নিলাম আমি যে, কিন্তু এইটার মধ্যে ক্রাইম কোথায়? ক্রাইমটা হচ্ছে যে তার এই স্বাধীন চিন্তায় বাধা দেওয়া, তার এই বিশ্বাসে এবং তার এই উদ্যোগে বাধা দেওয়া, যদি না সে রাষ্ট্রীয় আইন ভায়োলেট করে থাকে, যদি না সে তার অধিকারের অপপ্রয়োগ করে থাকে। এখন ধরেন এই এই মামলাতেও ও তো আদালতে দাঁড়িয়েই বলল যে আমাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে যে এই টাকা তুমি কোথায় পাইলা, এই টাকা অমুক অমুক, বলতে আমাকে ভক্তরা সবাই দিচ্ছে, আমাকে তো এখন তো যেহেতু বিষয়টা আলোড়ন সৃষ্টি হয়েছে, এখন তো দেশে বিদেশে তাকে টাকা দেওয়ার জন্য রেডি আছে, কোটি কোটি টাকা দেওয়ার জন্য তাকে প্রস্তুত আছে, কারণ বিষয়টা সেন্সেশন তৈরি করছে। সে টাকা পাবেই হয়তো, যদি যদি করতে চায়। এখন ঘটনা হচ্ছে, আমি খুব পরিষ্কার ভাবে বলি, এই যে তার বিশাল প্রতিমা স্থাপনের যে মানসিকতা, এইটা এক ধরনের অহমিকাকে আঘাত করে, যে অহমিকা বাংলাদেশে বা পৃথিবীতে ধীরে 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 সর্বনাশের কারণ হয়ে গেছে এবং আত্মঘাতী হয়েছে। সেটা হচ্ছে যে বাপরে, হিন্দু লোক, তারা বাংলাদেশে সংখ্যালঘু, তারা এইখানে এত বড় প্রতিমা স্থাপন করবে, এই অহমিকাকে আঘাত করে। এই অহমিকা যাদের আছে, এটা তো ক্ষতিকর অহমিকা, এবং সে অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী অহমিকা। এটা জঙ্গিরা মনে করতে পারে না যে খুব সুস্থ স্বাভাবিকভাবে অন্য কোনো বিশ্বাসের মানুষ টিকে থাকবে। এটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী মানসিকতা, অপরাধমূলক মানসিকতা। সেই অপরাধমূলক মানসিকতা থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। ধরুন হরিদাস খুব খারাপ লোক, সারা জীবন অনেক ঘুষ দুর্নীতি টাকা পয়সা লুটপাট করে সে অনেক টাকার মালিক হয়েছে, এখন সে মন্দির বানাবে। বাংলাদেশে মসজিদ মন্দির বানানোর ইতিহাস এরকম নাই যে মসজিদ বানায়, সারা বছর বেটা চুরি চামারি ডাকাতি করছে, এখন মসজিদে দেয় সে মসজিদ বানাবে, ওইখানে বড় দাঁত আসে, ওইখানে বড় চেয়ারটা পায়, মানে সঙ্গে সঙ্গে কি তার সম্পত্তি জানা হয় যে ও কোথার থেকে টাকা পাইলো? তো সারা জীবন চুরিদারি করছে, সেই লোকটাকে তো আপনার খোঁজেন না, এটা খুঁজতেছেন কেন? আমার সিম্পল প্রশ্ন, যে ধর্মের লোকটা খুব খারাপ, আগে চুরি ডাকাতি করতো, আগে ওই যে কি নাম যেন শাস্ত্রে আছে না যে বাল্মীকি মুনি ছিল, মানুষ খুন করে বেড়াতো, এখন সে সাধু হয়ে গেছে, এই মুহূর্তে তার ওইটা কেন খুঁজতেছেন? তাকে তো অ্যারেস্ট করানোই হয়েছে সম্পূর্ণ ধর্মীয় কারণে, বাংলাদেশে হিন্দু জনজাগরণটাকে যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এই জন্য। যে কারণে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ইস্কনের সাধু, ঠিক একই কারণে। একটা বিষয় খুবই সুস্পষ্ট যে পৃথিবী এমন একটা জায়গায় চলে গেছে, সোশ্যাল মিডিয়া এবং সারা পৃথিবী এত বেশি কানেক্টেড, যে বিষয়গুলোকে এখন আর আগের মতো করে গোপন রাখা যায় না। বাংলাদেশের এই 30% জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা আজ 8%-এর নিচে চলে এসছে। এই যে এটা একটা বিশ্বের জন্য রেকর্ড, যে একটা জনগোষ্ঠী তারা দেশ স্বাধীনে সবচেয়ে বড় অবদান রেখেছে, সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় ভিকটিম। আমার সকল রেকর্ড বলে যে টার্গেট করে বাংলাদেশের হিন্দু কিলিং হয়েছে এবং আওয়ামী লীগ কমিউনিস্ট কিলিং হয়েছে, এই তিনটে জনগোষ্ঠীকে টার্গেট করে একেবারে ঘোষিত ভাবে পাকিস্তানিরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ তৈরি। সেই জনগোষ্ঠী বাংলাদেশের কমতে কমতে, তারা নিজেরা ইনসিকিউর ফিল করতে করতে, তারা বিপন্ন বোধ করতে করতে, এবং এর রেকর্ডটাই না, মানে রেগুলার ইন্টারভালে বা ইরেগুলার ইন্টারভালে, মানে নিয়মিত বিরতিতে বলি নাকি অনিয়মিত বিরতিতে বলি, সেটা হচ্ছে যে বড় বড় ঘটনা ঘটে। এই ধরেন রংপুরের পাগলাপীরে গঙ্গাচড়ায়
হাজার হাজার মানুষ গিয়ে হিন্দু বাড়ি ঘর ভেঙে দিয়ে আসলো, মন্দির ভেঙে দিল, রেপের ঘটনা ঘটলো, আর্মি পুলিশ পাহারা দিয়ে ঘটনাগুলো ঘটালো। এরকম ঘটনাটা নিয়মিত বিরতিতে বা অনিয়মিত বা ধরুন সংখ্যালঘুদের গাইবান্ধার পলাশ ইয়াতে সাঁওতাল পল্লীতে যে পুলিশ নিজে আগুন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কখনো নিয়মিত বিরতিতে, কখনো অনিয়মিত বিরতিতে বড় ঘটনা ঘটছে। আর প্রতিনিয়ত ঘটছে মাইনরিটিকে টার্গেট করে নানা ধরনের আক্রমণ। তো এই যে বাস্তবতায় যখন একটি জনগোষ্ঠী বাংলাদেশে নিশ্চিহ্ন হওয়ার, আমি একটা কথা এখানে শুধু টাচ করে যাই, যদি পরে আপনার ব্যাখ্যা ছাড়া আমি বলবো, দিস ইজ ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি। এইটাই মানবতার বিরুদ্ধে অপরাধ। যখন কোন জনগোষ্ঠীকে টার্গেট করে উচ্ছেদ করার চেষ্টা করা হয়, সেটা মানবতার বিরুদ্ধে। আমাদের যে অপরাধ, আন্তর্জাতিক অপরাধের যে যে কয়েকটা সংজ্ঞা আছে, তার মধ্যে একটা হচ্ছে একজন মানুষকে যদি জাতিগতভাবে টার্গেট করে আপনি তাকে হত্যা করেন, ওই একটা মানুষ জেনোসাইডের আওতায় পড়বে, কারণ আপনি তাকে ওই জাতিটাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। এইটা হচ্ছে যে বাংলাদেশের যেটা হচ্ছে, এই অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধ, এবং যেটা নিয়ে রাজনীতি যখন দীর্ঘকালীন লালিত যে সাম্প্রদায়িক রাজনীতি, তারই রেজাল্ট আমরা এটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী টার্গেট হচ্ছে, বিপন্ন বোধ করছে। এই বিপন্নতা থেকে বের করে আসার জন্য নতুন চিন্তা করেন। আসলে হরিদাস কোনো বিতর্কের বিষয়ই না। হরিদাস একজন সাধারণ মানুষ, সে বড় একটা মন্দির স্থাপন করতেছে। সে যদি কোনো অন্য অপরাধ থাকে তার বিচারটাও ভিন্ন জিনিস, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি অপরাধ করা হচ্ছে তার বিরুদ্ধে। চমৎকার ভাবে উনি আসলে আমি বুঝতে পারি প্রথম থেকে জিনিসটা উনি বুঝতে পেরেছেন, কিন্তু জিনিসটা উনি যেভাবে নিয়ে আসার জন্য ওইভাবে যেভাবে নিয়ে আসতে চেয়েছেন এবং নিয়ে এসেছেন, কিন্তু ওই বিতর্কটা উনি ওইটা আলোচনাটা শুরু করলেন। ধন্যবাদ, আপনি একটা বিষয়টা চমৎকার বলেছেন। ওইটাই হচ্ছে ওই যে আপনি যে কথাটা বললেন জাতি গোষ্ঠীকে, এইটা হচ্ছে মানবতা মূল অপরাধের মূল সংজ্ঞা, এইটা হচ্ছে মূল সংজ্ঞা। এখন যে মানবতা অপরাধ বলে যে এই যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, আসাদ খান, এদেরকে, এটা মানবতা অপরাধ না। এখানে কোনো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার বিষয় হচ্ছে না। এইখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে পারমিশন দেয় আছে। সে যদি মনে করে সে তার প্রাণ রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ রক্ষার জন্য সে গুলি করতেই পারে। যদিও আমরা জানি সেইখানে এই পুলিশ স্নাইপার ব্যবহার করে নাই। এখন শোনা যাচ্ছে স্নাইপার নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে সাজানোর জন্য স্নাইপার নাকি আওয়ামী লীগরা ব্যবহার করেছে। আমি জানি না কোত্থেকে নিয়ে আসে। এই যে বিষয়টা, এটা একটা পুরনো খেলা। ওই যে সচিবালয়ের সামনে যে মহিলারা ভাত বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়, তার একটা ভিডিও আমি দেখেছি। সে বলেছে, এই জায়গায় আমি প্রশ্ন আনতে চাই যে তারেক রহমান 17 বছর আগে দেশ ছেড়েছেন, তার মাথার মধ্যে ওই 17 বছর আগে 17 বছর অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। একইভাবে এই খেলাটা পাকিস্তান আমাদের খেলা। আমরা জনশ্রুতি আছে কাশ্মীরে একসময় একটা ঘটনা ঘটেছিল, হজরত বাল, যেটা চুল, হজরত মোহাম্মদ চুল ওইখানে আছে, সে চুরি হয়ে গিয়েছে, করে পাকিস্তানে একটা দাঙ্গা সৃষ্টি করা হয়। যখনই বাঙালি জাতি তার মুক্তির প্রশ্নে আন্দোলন করেছে, বঙ্গবন্ধু যখনই আন্দোলনে গিয়েছেন, তাকে প্রথমে ইন্ডিয়ার দালাল বলা হয়েছে, কাফের বলা হয়েছে, এবং বাঙালিদেরকে ওই হিন্দু মুসলমান দ্বন্দ্বটা লেলিয়ে দেওয়া হচ্ছে। একই কায়দায় এখন এই বিষয়টা খেলা হচ্ছে। কিভাবে খেলা হচ্ছে? আজকে যারা ক্ষমতায় আছে, মানবতা অপরাধ তো ওই যে দাদার সংজ্ঞা যদি বলি, আমার তো মানবতা অপরাধ করেছে, তার কিন্তু বিচার হচ্ছে না, সে কিন্তু দেশে রাজনীতি করতে পারে। রাম মন্দির যখনই এই হরিদাস চন্দ্র উদ্যোগ নিলে, তখনই এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কিন্তু মিছিল পর্যন্ত করেছে। এই যে আপোষকামিতার রাজনীতি, আমি আরেকদিন বলেছি, বিএনপি বা তারেক রহমান আপোষ করার চেষ্টা করতেছেন মৌলবাদীদের সঙ্গে, সেইটা ওই জন্য কাল হবে। হরিদাস চন্দ্র দাদা ঠিক বিতর্কের বিষয় হওয়ার কথা না, করা হয়েছে যে বললাম, আমরা শুরুতে বলেছিলাম যে ও একটা প্রসঙ্গ পাল্টানোর বিষয় আছে। গত কয়েকদিন যাবৎ দেখবেন, এর আগে আমরা কি শুনতাম, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, এক পক্ষ বলতো, আরেকটা তাদের মধ্যে থেকে কেউ বলতো যে শেখ হাসিনার লাশও বাংলাদেশে দাফন হবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেটা, উনি নিজে আসতে চান,
উনি ফাঁসির কাছে ঝুলতে চান, উনি কারাবরণ করতে চান। উনাকে না আনার জন্য ১৭ রকমের চেষ্টা করা হচ্ছে, উনাকে আসতে দেওয়া হবে না। অর্থাৎ উনি এখন ডিফেন্সিভ খেলছেন। গত ২ বছর কিন্তু উনি অপেক্ষা করেছেন। দেখবেন আপনি, কারণ এই দেশটি যারা ধ্বংস না হয়, আর একটি গৃহযুদ্ধ না হয়, উনি বহুবার চেষ্টা করেছেন। এবং গত নির্বাচনে উনি নেপথ্যে, উনি সরাসরি বলেন নাই, কিন্তু ভাবটা ছিল আওয়ামী লীগের, আমরা জামাতে যে বিএনপিকে যদি নিয়ে আসতে পারি হয়তো লাভবান হবে। বিএনপি সেটা ব্যবহার করে। এখন যেটা দেখা যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে অগ্রসর হচ্ছে এবং করে ফেলবে। এদের কাছে কিছু আটকাবে না। তাহলে কি কিন্তু উনি কিন্তু এখন অফেন্সিভ খেলছে, আর ওরা এখন ডিফেন্সে চলে গেছে। কেন? ওরা আসতে দিতে চাইবে না। এখন কি করতে হবে? ওই যে আবার হিন্দু হিন্দু বিষয়টা, এই যে শাহজাহান চৌধুরী জামাতে, সে বলল যে আমি চাইলে সূর্য থামিয়ে দেব। আল্লাহর সাথে শিরক করে তার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের মামলা হয় না, তার বিরুদ্ধে কোনো ধরনের ইসলাম বা অন্য কোনো হয় না। কিন্তু প্রায়ই আমরা দেখি কি, ফেক আইডি দিয়ে ইসলাম ও অন্যের নামে হিন্দু ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়, হিন্দু মানুষদেরকে গ্রেপ্তার করা। এই যেন পুরনো খেলাটা খেলা চাই, খেলতেছে। এইটার ফল হচ্ছে আজকে হরিদাস চন্দ্র, আর কিছুই না। ওইকে ডাইভার্ট করা যায় কিনা, অথবা হিন্দুদের বিরুদ্ধে, রাম মন্দিরের বিরুদ্ধে, কারণ সরাসরি কিন্তু বলতে পারতেছে না এই সরকার, বললে অসুবিধা আছে। আমেরিকাও একটা সাম্প্রদায়িক গোষ্ঠীকে সবসময় লালন করে, তো কিন্তু প্রকাশ্যে বলেন। আপনারা যে মানবতার কথা বললেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবতাবাদী সংগঠন না, সেই সংগঠনের সাধারণ মহাসচিব ছিলেন আইরিন খান। তাকে এখন দেখা যাচ্ছে সে বিএনপির প্রতিমন্ত্রী মর্যাদা, সে ওইখানে স্থায়ী প্রতিনিধি। তাহলে মানবতাটা কোন জায়গায়? এই জিনিসটা আমি কেন বললাম, এই যে আজকে এরা চাইতেছে যে এটা হিন্দু একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, হিন্দু মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি করা যায় কি। চিন্ময়কে সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে। তো ওরা খেলতেছেন ভালো, ওরা যারা খেলতেছে দ্বন্দ্ব লাগানোর জন্য, দাঙ্গা করার জন্য, ওই সংখ্যালঘু যারা, তারা কিন্তু চেষ্টা করতেছেন যাতে দাঙ্গাটা না হয়। যেভাবে শেখ হাসিনা চেষ্টা করেছেন যাতে কোনো ধরনের সংঘাত দেশে না হয়। যখন উপায় থাকবে না, উপায় যখন থাকবে না, তো করবেটা কি? আমার পিঠ দেয়ালে আটকে কেউ যদি মরতে চায়, আমাকে মারতে চায়, আমি কি করব? আমি সামনে অগ্রসর, আমাদের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে। এই চিন্ময় দাস বা এই যে হরিদাস চাঁদের এই যে সাম্প্রদায়িক গোষ্ঠী বলেন, সংখ্যালঘু গোষ্ঠী, যা বা সবাই বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশে এদের সবার অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ তো সেই কারণেই হয়েছে। তাহলে কি করতো? আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ যদি আমরা করতে না পারি, তাহলে হরিদাস চন্দ্ররা, চিন্ময় দাসরা নির্যাতিত হবেন। যখনই কেউ মুক্তির কথা বলবে, মানবতার কথা বলবে, তাদের বিরুদ্ধে ওই ওই পুরনো কার্ডটা খেলে দেওয়া হবে। কিন্তু এরা বুঝে না যে আজকে 2026 সাল, ওই কার্ড পাকিস্তান আমলেও কাজ করে নাই, মানুষের মনোজগতে কাজ করে না। আমরা যারা ছোটবেলা দেখেছি, চক্র সন্তান আমরা যাই নাই, মেলা হইতো, সেগুলো এখন নাই।